রাজশাহীতে সাংবাদিকদের তালাবদ্ধের হুমকির ঘটনায় জাতীয় যুবশক্তির সেই দুই নেতাকে সাময়িক অব্যাহতি, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি সংবাদকর্মীদের। শরীয়তপুরে 7 মাস হিমাগারে রাখা ভারতীয় নাগরিকের মরদেহ কারা কর্তৃপক্ষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে মনোহর বাজার শ্মশান ঘাটে দাফন। রংপুরে জামায়াতে ইসলামী সহ 8 সমমনা দলের বিভাগীয় সমাবেশ শুরু। সমাবেশে 5 দফা দাবি উপস্থাপন। জুলাই সনদ বাস্তবায়ন ও নির্বাচনের আগে গণভোটের ওপর জোর। ভেজালমুক্ত খেজুর গুড়ের উদ্যোক্তা নার্স সিজন 3 লাখ টাকা বিনিয়োগে 3 মাসে লাভ 2 লাখ টাকা। এবং সেতুহীন 15 গ্রাম, রেল লাইনে ঝুঁকির যাতায়াত 25,000 মানুষের। ব্রিজ নির্মাণের পরিকল্পনা নেয়ার আশ্বাস সড়ক ও জনপথ অধিদপ্তরের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে, সাথে আছি আমি তাসলিমা তিথি। আজকাল সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। চলে যাচ্ছি পুরো খবরে। রাজশাহীতে সাংবাদিকদের তালাবদ্ধ করার হুমকির ঘটনায় জাতীয় যুবশক্তির দুই নেতাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে যুগ্ম সদস্য সচিব আসাদুর রহমান এক বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেন। পরে বিজ্ঞপ্তিটি দলের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহী মহানগর শাখার মুখ্য সংগঠক মেহেদী হাসান ও যুগ্ম সদস্য সচিব সোয়াইব আহমেদকে কমিটির সব দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের আগামী 2 কার্যদিবসের মধ্যে লিখিত ও সশরীরে উপস্থিতিতে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এই ঘটনাটি ঘটে সোমবার রাজশাহী পর্যটন মোটেলে জাতীয় নাগরিক পার্টির নতুন জেলা কমিটির পরিচিতি সভায়। হুমকিদাতারা সভাকক্ষে প্রবেশ করে সাংবাদিকদের দ্রুত ত্যাগের আলটিমেটাম দেন, না মানলে তালাবদ্ধ করে আগুন দেওয়ারও হুমকি দেন। সংবাদকর্মীরা তাৎক্ষণিক এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন। এছাড়া ঘটনার তীব্র নিন্দা জানিয়ে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবং রাজশাহী এডিটর্স ফোরাম অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করছেন। শরীয়তপুর সদর হাসপাতালের হিমাগারে দীর্ঘদিন ধরে পড়ে থাকা রাজন নামের এক ভারতীয় নাগরিকের মরদেহ অবশেষে সৎকার করেছে কারা কর্তৃপক্ষ। বুধবার সকালে পৌরসভার মনোহর বাজার শ্মশান ঘাটে মরদেহটি সৎকার করা হয়। প্রায় 7 মাস ধরে মরদেহটি সদর হাসপাতালের হিমাগারে রাখা হয়েছিল। রাজন ভারতের দিল্লি প্রদেশের দিলীপের ছেলে, তবে তার জেলার নাম জানা যায়নি। শরীয়তপুর কারা কর্তৃপক্ষ জানায়, রাজনকে 2022 সালে আগস্টের 25 তারিখে জেলার জাজিরা উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকা থেকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে অনুপ্রবেশের দায়ে মামলা হলে 2023 সালের 19 নভেম্বর 1 বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। সাজার মেয়াদ শেষ হওয়ায় তিনি আরপি বন্দী হিসেবে কারাগারে ছিলেন। গত 18 মে তিনি অসুস্থ হয়ে পড়লে সদর হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। এরপর থেকেই তার মরদেহ সদর হাসপাতালের হিমাগারে রাখা হয়েছিল। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মরদেহটি সৎকারের সিদ্ধান্ত নেওয়া হয়। শরীয়তপুর জেলা সুপার বজলুর রশিদ বলেন, রাজন আরপি বন্দী ছিলেন। হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এরপর থেকে মরদেহটি 6 মাসের অধিক সময় ধরে হিমাগারে রাখা ছিল। পরে 2 দেশের উচ্চ পর্যায়ে সভার মাধ্যমে মরদেহটি সৎকার করার সিদ্ধান্ত নেওয়া হয়। সৎকার শেষে বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানিয়ে দেব। আমি শরীয়তপুর জেলা কারাগারে গত মাসের 21 তারিখে যোগদান করি। যোগদানের পরে আমি শুনলাম যে রাজন নামে একজন ভারতীয় বংশোদ্ভূত, সে পদ্মা সেতুর দক্ষিণ পাড় থেকেই তাকে বাংলাদেশে অনুপ্রবেশের কারণে তাকে অ্যারেস্ট করে এবং কোর্টের মাধ্যমে আমরা জেলখানায় পাই হলো আপনার 26/8/2022 সালে পাই তাকে, এবং পাওয়ার পর এবং সে 1 বছরের সাজা নিয়ে আসে। সাজা শেষ হয় হলো 25/8/2023 সালে। তারপরেই সে হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে পড়লে তাকে সদর হাসপাতালে আনা হয়। সদর হাসপাতালে আনার পরে তাকে ব্রড ডেথ হিসেবে ঘোষণা করেন। পরবর্তী পর্যায়ে তার লাস্টটা সে 18/5/2025 পর থেকেই এই
সদর হাসপাতালের হেমাগারে থাকে। তারপরে থেকে মন্ত্রণালয়তে উচ্চ পর্যায়ে লেখালেখি শুরু হয় এবং দুই দেশের এক মিটিং হয়। দুই দেশের মিটিংয়ের সিদ্ধান্ত হয়। ওটা 13তম মিটিং ছিল সচিবালয়ে। ওই মিটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত হয় তাকে দাহ করা। রংপুরে জামায়াতে ইসলামী সহ ৮ সমমনা দলের বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে। বুধবার শহরের কালেক্টরেট ঈদগাহ মাঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সমাবেশে রংপুর মহানগর ছাত্র শিবিরের সভাপতি নুরুল হুদা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহানগর সেক্রেটারি আমিরুজ্জামান পিয়াল, জামায়াতে ইসলামীর মহানগর আমির এটিএম আজম খান এবং জেলা আমির অধ্যাপক গোলাম রব্বানী সহ স্থানীয় নেতারা বক্তব্য দেন। আন্দোলনরত ৮ দলের উদ্যোগে অনুষ্ঠিত এই সমাবেশের প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, নায়েবে আমির আহমদ আলী কাশেমি, বাংলাদেশ নিজামে ইসলাম পার্টির মাওলানা আব্দুল মাজেদ আতহারি, খেলাফত আন্দোলনের মাওলানা মুজিবুর রহমান হামিদি, জাতীয় গণতান্ত্রিক পার্টির রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম। সমাবেশে 5 দফা দাবি তুলে ধরা হয়, যার মধ্যে রয়েছে জুলাই সনদ বাস্তবায়ন ও নির্বাচনের আগে গণভোট আয়োজন। মাগুরার তরুণ উদ্যোক্তা ও নার্স শাহরিয়ার সিজান ভেজাল মুক্ত খেজুর গুড় তৈরি করে সাড়া ফেলেছেন। সিজান নিজের গ্রামের খেজুর বাগান থেকে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে রস সংগ্রহ ও খাঁটি গুড় প্রস্তুত করেন। সিজান জানান, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ইন্টার্নশিপের সময় চোখে পড়ত শিশুদের ডায়রিয়া ও লুজ মোশন। গবেষণায় দেখা যায় বাজারে রাসায়নিক মিশ্রিত গুড়ই এর বড় কারণ। নিজের গ্রামের খাঁটি গুড়ের গুণমানেই সমাধান খুঁজে পান তিনি। 2024 সালে নিজের অর্থে মাগুরায় বাগান কিনে রাজশাহীর অভিজ্ঞ গাছি আনেন। প্রথম মৌসুমেই তার গুড় সরকারি হাসপাতালের চিকিৎসক ও নার্সদের আস্থা অর্জন করে। মাগুরা ছাড়িয়ে আশপাশের জেলার মিষ্টির দোকানেও যাচ্ছে তার খাঁটি গুড়। শুরুতে 3 লাখ টাকা বিনিয়োগে মাত্র 3 মাসে উৎপাদন খরচ বাদ দিয়ে 2 লাখ টাকা লাভ হয়। চলতি মৌসুমে 4 থেকে 5 লাখ টাকার লাভের আশা করছেন সিজান। বর্তমানে তার সঙ্গে কাজ করছেন দাঁতের চিকিৎসক, 2 নার্স এবং বন্ধু। তিনি বলেন, শিশুর সুস্থতা ভাবলেই মনে হয় আমার প্রচেষ্টা সার্থক। সকালের তাজা খেজুর রস সবাই খেতে পারবে। দুধ দিয়ে জাল করলে চলো আপনার গুড়ে চলো স্যান্ড বাড়ে না, আপনার গুড়টা একটু ধোঁয়াতে একটু গন্ধ করে। আর তারে খড়ি দিয়ে জাল দিলে আপনার চলো ময়লা বালি পড়ে না, আর আপনার গুড়ে স্যান্ড ভালো হয়, হিট ভালো হয়, বিধায় স্যান্ড ভালো হয়। পাট করে জাল দিলেও আপনার চলো গুড়ে ছাই পরে পরে, কিন্তু আমরা ওইভাবে করি না ভাই। খড়ি দিয়ে জাল দিলে গুড়টা ভালো হয়, ময়লা মাটিতে না থাকে। আপনি যদি না খান তাহলে আপনার বোঝা আসলে দায়। আমাদের এটা আপনার এসে টেস্ট করে যেতে পারবেন, এবং টেস্ট করে খাওয়ার পরে যদি মনে হয় আমাদেরটা 100% পিওর, তাহলে আপনারা ক্রয় করবেন। স্কুলে যেতে শিশু, বাজারে নারী পুরুষ, জমিতে যেতে কৃষক, সবার পথ একটাই, আর সেটা হলো প্রাণের ঝুঁকি নিয়ে রেল সেতু পারাপার। পাবনার ভাঙ্গুড়া উপজেলার অন্তত 15টি গ্রামের 25,000 মানুষের এমন দুর্ভোগের স্থায়ী সমাধান এখনো হয়নি। গোমানী নদীর ওপর নেই কোনো সড়ক সেতু, আর তাই বাধ্য হয়ে রেল লাইনের ওপর দিয়ে পার হতে হয় মানুষকে। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। গোমানী নদীর 2 পারে কৈডাঙ্গা, বেতুয়ান, চরভাঙ্গুড়া, নতুন পাড়া, এভাবে অন্তত 15টি গ্রামের মানুষের প্রতিদিনের যাতায়াত এক কথায় দুঃসহ। বর্ষা শুষ্ক কোনো মৌসুমেই নদী পারাপার সহজ নয়। নেই সড়ক সেতু, আছে কেবল একটি রেল ব্রিজ আর খেয়া নৌকা, যা সন্ধ্যার পর বন্ধ থাকে। এভাবেই প্রতিদিন ঝুঁকি নিয়ে স্কুলে যায় শিশুরা। ট্রেন এসে পড়লে কারো সামর্থ্য থাকে না গা ঘেঁষে দাঁড়ানোর, কেউ আবার ঝাঁপ দেয় নদীতে। আমার কৃষি ফসল আনতে খুব কষ্ট হয়ে যায়। সেই ভাঙুরের নিম্নে 4 মাইল দূরে ঘুরিয়ে আসা লাগে, আর না হলে এই ব্রিজ পার দিয়ে আসা লাগে। কত সময় এই রেলের ঝুঁকিপূর্ণের জন্যে নাবা লাগে, কেউ অ্যাক্সিডেন্টও করে। এমন বছর নাই যে 2 সাইডে মরে না, প্রতি বছরই দেখা যায় 2 সাইডে মারা যাচ্ছে। এই জন্য আমাদের এই রাস্তার দরকার। এই রাস্তাটা ওই রাস্তার উপর যদি একটা ব্রিজ হতো, তাহলে এই সংকটটা আমাদের থাকতো না। স্কুল থেকে যখন চলার
পথে যেতে লাগি, এখন ব্রিজ থেকে যখন ট্রেন আসে তখন ব্রিজ থেকে লাফ দিতে হয়, তাছাড়া কোনো উপায় নেই। স্থানীয় নারীরা বলছেন, বাচ্চাদের স্কুলে পাঠানোর সময় বুক কাঁপতে থাকে। কখন ট্রেন আসে, কখন কি হয়, এই দুশ্চিন্তায় কাটে প্রতিদিন। আমাদের পারাপারের জন্য রেল ব্রিজ ছাড়া কোনো পথ নেই, আর স্কুল আমাদের নদীর এই পার, এই জন্য বাচ্চাদের যখন আমরা স্কুলে পাঠাই সব সময় দুশ্চিন্তা হয়। আর অহরহ ট্রেনের অ্যাক্সিডেন্ট হয়, সব সময় 1 ঘন্টা আধা ঘন্টা পর পর ট্রেন যায়, সব 8-9 ট্রেন, খুবই দুশ্চিন্তায় আমাদের থাকতে হয়। আমাদের ব্রিজ হলে ভালো হয়, যে বস্তা মাথা রেলিয়ে যাওয়া লাগে, খুব কষ্ট হয়। ট্রেন আসে সময়ের ক্ষেত্রে, ট্রেনে বাইজে যায় মানুষ। এপারের কৃষি জমি ওপারে, আবার ওপারের জমি এপারে, এত বড় এলাকা ঘিরে নেই কোনো ব্রিজ, আর এতে কৃষকদের ভোগান্তি আরও বাড়ে। কয়েকটি গ্রাম রয়েছে এবং প্রাইমারি স্কুল থাকায় সেখানে প্রতিদিন গ্রামবাসী সহ স্কুলের ছাত্রছাত্রীরা ওই নদীর ওপর ব্রিজ না থাকায় রেল ব্রিজের ওপর দিয়ে পার হয়, ফলে মাঝে মাঝে দুর্ঘটনা ঘটে। তো দুর্ঘটনা রোধে আমাদের সেখানে একটা ব্রিজ নির্মাণের পরিকল্পনা রয়েছে। পটুয়াখালীর ছোট বিঘা ইউনিয়নে বিরল হরমোনগত জটিলতার কারণে 12 বছরের জুবাইদা আক্তার আখি মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হয়ে নতুন পরিচয় পেয়েছে তানভীর ইসলাম নামে। বিষয়টি নিশ্চিত করেছে পরিবার ও প্রতিবেশীরা। ঘটনাটি এলাকায় ব্যাপক কৌতূহল সৃষ্টি করে। চিকিৎসকেরা বলছেন এটি বয়সন্ধিকালের জটিলতার ফল। পটুয়াখালী প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘা ইউনিয়নে বিরল হরমোনগত জটিলতার কারণে মেয়ে থেকে ছেলেতে রূপান্তরের একটি ঘটনা ঘটেছে। পরিবার ও প্রতিবেশীরা বিষয়টি নিশ্চিত করেন। লিঙ্গ পরিবর্তনের আগের নাম ছিল জুবাইদা আক্তার আখি, বর্তমানে তার নতুন নাম রাখা হয়েছে তানভীর ইসলাম। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। পরিবার জানায়, 2 মাস আগে আখির শরীরে অস্বাভাবিক পরিবর্তন দেখা দেয়। নাক মুখ দিয়ে রক্ত পড়া, দুর্বলতা ও অসুস্থতার কারণে স্থানীয়ভাবে চিকিৎসা নিলেও পরে এক সকালে শরীরে বড় ধরনের পরিবর্তন অনুভূত হয়। এ অবস্থায় তাকে ঢাকায় বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে নেওয়া হয়। পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান এটি জন্মগত হরমোনগত জটিলতা বা যৌনাঙ্গ সংক্রান্ত বিরল সমস্যার ফল, যেখানে শিশুর দেহ বয়ঃসন্ধিতে গিয়ে ছেলে হিসেবে বিকশিত হতে পারে। প্রতিবেশীরাও ঘটনাটি দেখে বিস্মিত। তাদের ভাষায় এটি রহস্যময় হলেও বাস্তব। নতুন পরিচয় তানভীর বলেন, আগের বন্ধুদের সঙ্গে মেলামেশা এখন আর আগের মতো হয় না, তবে শরীর আগের চেয়ে ভালো লাগে। ভবিষ্যতে একজন ভালো ইসলামী সঙ্গীতশিল্পী হতে চাই। এ বিষয়ে সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ খালেদুর রহমান মিয়া বলেন, এ ধরনের পরিবর্তন হরমোন ও ক্রোমোজোমগত সমস্যার ফল। রোগীকে পরীক্ষা ছাড়া নিশ্চিত মন্তব্য করা যাবে না। নিউজ ডেস্ক, জাগো নিউজ। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। রাজশাহীতে সাংবাদিকদের তালাবদ্ধের হুমকির ঘটনায় জাতীয় যুবশক্তির সেই 2 নেতাকে সাময়িক অব্যাহতি। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি সংবাদকর্মীদের। শরীয়তপুরের 7 মাস সীমাগারে রাখা ভারতীয় নাগরিকের মরদেহ কারা কর্তৃপক্ষ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে মনোহর বাজারের শ্মশান ঘাটে দাফন। রংপুরে জামায়াতে ইসলামী সহ 8 সমমনা দলের বিভাগীয় সমাবেশ শুরু। সমাবেশে 5 দফা দাবি উপস্থাপন। জুলাই সনদ বাস্তবায়ন ও নির্বাচনের আগে গণভোটের উপর জোর। ভেজালমুক্ত খেজুর গুড়ের উদ্যোক্তা নার্সিজান 3 লাখ টাকা বিনিয়োগে 3 মাসে লাভ 2 লাখ টাকা। এবং সেতুহীন 15 গ্রাম, রেললাইনে ঝুঁকির যাতায়াত 25,000 মানুষের। ব্রিজ নির্মাণের পরিকল্পনা নেয়ার আশ্বাস সড়ক ও জনপথ অধিদপ্তরের। দর্শক, এই ছিল দেশ জুড়ে সংবাদে। এরপর দেখবেন সন্ধ্যা 7টার নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।